প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মাশরাফির। কলাবাগান ক্রীড়া চক্র জিতেছে 21 রানে, জয় পেয়েছে ব্রাদার্স ও গাজী গ্রুপ। ক্লাবগুলোর আপত্তির মুখে 15 মে শুরু হচ্ছে না ফেডারেশন কাপ। জুনের দ্বিতীয় সপ্তাহে হওয়ার আভাস, পেশাদার লীগ কমিটির পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগও। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করতে 19 মে থেকে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। দেশের 64 জেলায় চলবে প্রাথমিক বাছাই পর্ব। লা লিগায় মেসির বার্সেলোনার শিরোপা উৎসব। সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাদাকে 3-0 গোলে হারালো কাতালানরা। জিতেও আক্ষেপে পড়ছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। এবং রোববার শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2015-16 মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিতে ভিন্ন ভিন্ন ম্যাচে লড়বে ম্যান ইউনাইটেড ও ম্যান সিটি। ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিয়ামতুল্লাহ বাবু। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের খেলায় নিজেদের দ্বিতীয় জয় পেল কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 21 রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাশরাফির অনবদ্য 104 রানের ইনিংসে ভর করে 316 রানের পুঁজি পায় কলাবাগান। জবাবে 295 রানে শেষ হয় মাহমুদুল্লাহর শেখ জামালের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ফতুল্লায় রোদ বৃষ্টির খেলার মাঝে হঠাৎ মাশরাফির চমক। স্পিনার হয়ে আবির্ভূত হলেন ম্যাচের একেবারে শেষ ভাগে। খামখেয়ালিপনা হোক কিংবা দুষ্টুমি, তিনি মাশরাফি বলেই হয়তো এমনটা সম্ভব। তবে এর আগেই যে দিনটি নিজের নামে লিখে নেন কলাবাগান অধিনায়ক। বৈশাখের শেষ দিন, আর এদিনই যেন কাল বৈশাখীর অন্য রূপ ফুটে উঠল মাশরাফির ব্যাটিং তাণ্ডবে। 2টি 4 ও 11টি 6 হাঁকান, গড়েন প্রিমিয়ার লিগে এক ম্যাচে সর্বোচ্চ 6-এর রেকর্ড। 35 বলে পূর্ণ করেন অর্ধশতক, আর শেষ 15 বলে তোলেন 54। 203.92 স্ট্রাইক রেটে, যা প্রিমিয়ার লিগে কোনো বাংলাদেশি দ্রুততম সেঞ্চুরি। এর আগে টস জিতে কলাবাগানকে ব্যাটিংয়ে নামায় মাহমুদুল্লাহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুরুটা ভালো এনে দেন কলাবাগানের টপ অর্ডার। জসিমউদ্দিন করেন 64, মাসাগাজ্জার ব্যাটে আসে 45 আর তাসামুল করেন 33। 316 রানের পুঁজি পায় কলাবাগান, যা কিনা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর ব্যাটিংয়েও প্রথম ওভারেই মাশরাফির তোপের মুখে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় বলেই মাহবুবুল করিমকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। এরপর অবশ্য বড় সংগ্রহ তাড়া করার মতোই রান তুলতে থাকে হলুদ জার্সিধারীরা। তবে ব্যাট হাতে এদিন তেমন জ্বলে উঠতে না পারলেও বোলার হয়ে ওঠেন মাসাগাজ্জা। 4টি উইকেট তুলে নেন তিনি। এতদিন যারা নিজ নিজ ভূমিকায় জেতাতে পারছিলেন না কেকেসিকে, তারা যেন ভূমিকা বদল করেন সফলভাবে। সোহাগ গাজী 47, আল মামুন 40 এবং মাহমুদুল্লাহ আউট হন 27 রান করে। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং অর্ডারের লেজ হঠাৎ জেগে ওঠে 6 উইকেট যাওয়ার পর। জাবিদ হোসেন ও মুক্তার আলী খেলেন 50 ইনিংস, আর ব্যাটিং অর্ডারের একদম তলানিতে থাকা ওয়াহিদুল খেলেন 27 বলে 49 রানের ঝড়ো ইনিংস। তাতেও দিন শেষে 21 রানের ঘাটতি দেখা যায় শেখ জামালের ভান্ডারে। তবে এসব ফিকে হয়ে যায় মাশরাফির ওই 100 ও মাসাগাজ্জার অলরাউন্ড পারফরমেন্সের সামনে। লিগের দ্বিতীয় জয় তুলে নিয়ে সুপার লিগের রেসে টিকে রইল মাশরাফির কলাবাগান। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লা। যে কোনো ক্রিকেট মঞ্চে ব্যাটিং কিংবা বোলিং উভয় দিকেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন মাশরাফি। তার প্রমাণ যেন দিলেন আরও একবার। এর আগের 5 ম্যাচে মাত্র 1 জয় পাওয়া কলাবাগান ক্রীড়া চক্রের সঞ্জীবনী হয়ে উঠলেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ সেরা হয়ে জেতালেন দলকে, সাথে নিজের করে নিলেন বেশ কটি রেকর্ড, তাও আবার ব্যাটসম্যান হিসেবে। মাশরাফি মানেই জাদু, মাশরাফি মানেই ভিন্ন কিছু, সে কথা বারবার মনে করিয়ে দেন তিনি। এর আগের 5 ম্যাচে 11 উইকেট যথেষ্ট ছিল না দলের জন্য। তাই তো 5 রাউন্ড শেষে কলাবাগান ক্রীড়া চক্রের ভান্ডারে জমা মাত্র 1টি জয়। তাই এবার ব্যাটিংও মাশরাফির ভিন্ন রূপ। 51 বলে 104, বলের প্রায় দ্বিগুণ গতিতে ছোটান রানের ফোয়ারা। ম্যাচ শেষে জানান কোনো পরিকল্পনা নয়, শুধু দলের জন্যই ব্যাট হাতে তার এমন আপোষহীন ব্যাটিং প্রদর্শনী। না, অবশ্যই ভালো লাগছে, বাট টিম জিতেছে এই জন্য বেশি ভালো লাগছে। হয়তো আমরা একটু ভালো খেললে আগে 1-2টা ম্যাচ যদি জিততে হতো আমরা ভালো অবস্থানে থাকতাম, বাট অ্যাটলিস্ট আজকের ম্যাচটা জিতে খুব ভালো লাগছে।
6 ম্যাচে 2টি জয় 4টি হার, সুপার লিগের লড়াই থেকে অনেকটা পেছনে কেকেসি। অধিনায়ক মাশরাফি তাই দলকে জয়ের ধারায় ফেরাতে পেরে খুশি। টানা 2টা জয় না, বাট অবভিয়াসলি আমাদের এখনো 5টা ম্যাচ বাকি। আমরা চেষ্টা করব ভালো খেলা। সোফার আজকের ম্যাচটা জিতে অবশ্যই ভালো লাগছে আমাদের জন্য। অ্যাটলিস্ট একটা মোমেন্টাম আসতে পারে, দেখা যাক সামনে। 5 ম্যাচ বাকি, তাই প্রিমিয়ার লিগের দলগুলো পাখির চোখ করেছে সুপার লিগকে। সে লড়াইয়ে নিজ দলকে নিশ্চিতভাবেই দেখতে চাইবেন কলাবাগান অধিনায়ক মাশরাফি। তবে কাজটা কিছুটা কঠিন হলেও সংকল্প দৃঢ় নড়াইল এক্সপ্রেসের। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লা। এদিকে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে সিসিএস এর বিপক্ষে 38 রানের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নাফিসের সেঞ্চুরিতে আগে ব্যাট করে 253 রান সংগ্রহ করে ব্রাদার্স। জবাবে সাইফ আর সালমানের শতাধিক রানের জুটির পরও 215 রানে অল আউট হয় সিসিএস। লিগের আরেক ম্যাচে শামসুর রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 108 রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা করেন ব্রাদার্স ইউনিয়নের দুই ওপেনার শাহরিয়ার নাফিস ও ইমরুল কায়েস। মাত্র 1 রানের জন্য ইমরুল 50 থেকে বঞ্চিত হলেও দারুণ ব্যাট করতে থাকেন শাহরিয়ার নাফিস। লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকান বরিশালের এই ব্যাটসম্যান। নামের পাশে 134 রান যোগ করে নাসুম আহমেদের শিকার হন শাহরিয়ার নাফিস। তবে নাফিসের প্রস্থানের পর বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলে 6 উইকেটে 253 রানে থামে ব্রাদার্স। 254 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 25 রানে ওপেনার অমিত ও পিনাককে হারিয়ে চাপে পড়ে সিসিএসও। এরপর দ্বিতীয় উইকেটে 139 রানের পার্টনারশিপ গড়ে সিসিএসকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন সাইফ হাসান ও সালমান। তবে সালমান 68 ও সাইফ 86 রান করে সাজঘরে ফিরলে বাকিরা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তাই সিসিএস এর ইনিংস থামে 47 ওভার 2 বলে দলীয় 215 রানে। ব্যাট হাতে দলের জয় অবদান রাখায় ম্যাচ সেরা হন শাহরিয়ার নাফিস। বিকেএসপিতে জয়ের ধারা বজায় রেখে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরো পোক্ত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করলেও শেষ পর্যন্ত 200 রানের কোটা পেরোতে পারেনি কলাবাগান ক্রিকেট একাডেমি। যতীনের 44 আর মাহমুদুলের 41 রান ছাড়া তেমন কোনো বড় ইনিংস খেলতে পারেননি কেউ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে 186 রানে অল আউট হয় কলাবাগান। 187 রানের লো স্কোর তাড়া করতে নেমে 50 রানের পার্টনারশিপ গড়ে দারুণ সূচনা করেন গাজী গ্রুপের দুই ওপেনার এনামুল হক ও শামসুর রহমান। ধারাবাহিক ফর্মে থাকা এনামুল 29 রানে আউট হলেও মেহেদীর 39 আর শামসুরের অপরাজিত 95 রানে 9 ওভার 4 বল হাতে রেখে 8 উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আমার করা একটি প্রতিবেদন। ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ড শেষে 5 জয় ও 1 হারে তালিকায় 10 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সমান 9 পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে ভিক্টোরিয়া ও তৃতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে 4 জয় 2 হারে সমান 8 পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে গাজী গ্রুপ ক্রিকেটার্স চতুর্থ ও প্রাইম দোলেশ্বর আছে পঞ্চমে। একইভাবে 3 জয় ও 3 হারের দিক থেকে পরিসংখ্যান একই হলেও রান রেটে শেখ জামাল আগের রাউন্ডের অষ্টম অবস্থান থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। এছাড়া আবাহনী সপ্তম, প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি অষ্টম ও ব্রাদার্স ইউনিয়ন আছে নবম স্থানে। অন্যদিকে পয়েন্ট তালিকার 10ম স্থানে অপরিবর্তিত আছে কলাবাগান ক্রীড়া চক্রের অবস্থান। আর কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুল আছে যথাক্রমে 11 ও 12তম স্থানে। রেকর্ডময় ম্যাচে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে গুজরাট লায়ন্সকে 144 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আরসিবি। আগে ব্যাট করে ডিভিলিয়ার্স ও কোহলির সেঞ্চুরিতে 3 উইকেটে 248 রান করে বেঙ্গালুরু। জবাবে মাত্র 104 রানে শেষ হয় গুজরাটের ইনিংস। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বেঙ্গালুরুর শুরুটা ভালো হয়নি। বাজে ফর্মের বৃত্ত থেকে বেরোতে পারেননি ক্রিস গেইল। তবে ম্যাচের চিত্র পাল্টে যায় এর পরপরই। এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলির তাণ্ডব চালান গুজরাটের বোলারদের ওপর। 25 বলে 50 তুলে নেবার পর ডিভিলিয়ার্সের সেঞ্চুরি করেন মাত্র 43 বলে। 12টি ছক্কা ও 10টি চারের মারে শেষ পর্যন্ত এই প্রোটিয়া অপরাজিত থাকেন 129 রানে। অন্যদিকে শুরুতে খুব একটা আগ্রাসী না হলেও শেষ দিকের ঝোড়ো ব্যাটিংয়ে কোহলি এবারের আসরের তুলে নেন তৃতীয় সেঞ্চুরি। 109 রানে কোহলি আউট হবার আগে গড়েন আইপিএল রেকর্ড। যে কোনো উইকেটে সর্বোচ্চ 229 রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। আর আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে 248 রানের পাহাড়ে চড়ে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস জর্ডান ও চাহালের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 104 রানে অল আউট হয় গুজরাট।
প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে শীর্ষে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে টেবিলের ৭ নম্বর দল কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালিতে দুই দলের দ্বিতীয় দেখার এ ম্যাচ শুরু হবে রোববার বিকেল 4:30টায়। 11 ম্যাচ 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মুস্তাফিজের সানরাইজার্স। দুই দলের আগের দেখায় হায়দ্রাবাদ পেয়েছিল 5 উইকেটের জয়। সেই ম্যাচে মুস্তাফিজ হেনরিকদের বোলিং তাণ্ডবে এবং ওয়ার্নার ধাওয়ানদের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নেয় তারা। কিন্তু গেল 2 ম্যাচে সানরাইজার্সের হয়ে জ্বলে উঠতে পারছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিংয়েও মুস্তাফিজদের জ্বলে উঠতে হবে জয়ের জন্য। অন্যদিকে গেল ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে অধিনায়ক মুরলী বিজয় ও ঋদ্ধিমান সাহার জ্বলে ওঠার দিনে জয় তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। এছাড়া বোলিংয়ে সন্দীপ, মোহিত শর্মা আর তোইসিসদের বোলিং পারফরম্যান্সে ম্যাচেও ধরে রাখতে জয় তুলে নিতে চাইবে প্রীতি জিন্টার পাঞ্জাব। আগামী 22 মে নির্ধারিত হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পরবর্তী প্রেসিডেন্ট। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডটির প্রেসিডেন্ট হবার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছেন সংস্থাটির বর্তমান সম্পাদক অনুরাগ ঠাকুর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে দক্ষিণাঞ্চল থেকে 6টি সদস্য ভোটের প্রয়োজন হয়। এক্ষেত্রে বেঙ্গল, আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং জাতীয় ক্রিকেট ক্লাবের ভোট এরই মধ্যে নিজের দিকে টেনে নিয়েছেন অনুরাগ ঠাকুর। এছাড়া বিসিসিআই এর অধিকাংশ সদস্যদের ভোট অর্জনের ক্ষেত্রেও এরই মধ্যে মাঠে নিজের প্রচারণা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন ঠাকুর। তাই শশাঙ্ক মনোহরের উত্তরসূরি হিসেবে অনুরাগ ঠাকুরের নামটি উঠে আসছে সবার আগে। 22 মে বিসিসিআই এর সাধারণ সভার আগে 21 মে পর্যন্ত সংস্থাটির সভাপতি পদে আগ্রহীরা আবেদন করতে পারবেন। সম্প্রতি শশাঙ্ক মনোহরের আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদটি খালি হয়। স্প্যানিশ লা লিগার খবর। সুয়ারেজের হ্যাট্রিকে 2015-16 মৌসুমের লা লিগার শিরোপায় চুম্বন দিল মেসির বার্সেলোনা, যা কাতালানদের টানা দ্বিতীয় ও লা লিগার 24তম শিরোপা। লিগের শেষ ম্যাচটি শিরোপা নির্ধারণী হওয়ায় অঘোষিত ফাইনালের রূপ নেয়া ম্যাচের গ্রানাদাকে 3-0 গোলে হারিয়েছে বার্সা। আর রোনালদোর রিয়াল মাদ্রিদ দেপোর্তিভো লা করুনাকে 2-0 গোলে হারিয়েও শিরোপা না জেতার আক্ষেপে পড়েছে। রানার্স আপ হয়েছে মাদ্রিদিস্তানরা। রিয়াল মাদ্রিদ জিতেও হয়েছে দগ্ধ। যদিও লিগগুলোতে শেষ ম্যাচে শিরোপা নির্ধারণের ব্যাপারটা যতটুকু দেখেছেন ফুটবল সমর্থকেরা, তার বেশিরভাগই ঘটেছে এই লা লিগায়। এই যেমন 2010-11 মৌসুমে লা লিগার শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে 4-0 গোলে হারিয়ে পেপ গার্দিওলার বার্সা নেচেছিল শিরোপা উৎসবে। ঠিক একই সমীকরণে 22 মিনিটের অপেক্ষার পালা শেষে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। 12 মিনিট পর আবারও চিত্রনাট্যে উরুগুয়েন ব্যাট বয় সুয়ারেজ। দানি আলভেজের অ্যাসিস্টে গানারার জালে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টায় গ্রানাডা গোলবার আগলে রাখলেও শেষ রক্ষা হয়নি। মেসি ও গোল মেশিন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাদের পেছনে ফেলে এবারের আসরে সময় সংবাদ। সাঁতারের খবর। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে পেতে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে সাঁতারু অন্বেষণের প্রতিযোগিতা। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ নৌবাহিনী ও সুইমিং ফেডারেশনের যৌথ উদ্যোগে চলবে এই ট্যালেন্ট হান্ট। এই উপলক্ষে সুইমিং ফেডারেশনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ। কদিন আগেই এসএ গেমসের সাঁতার ডিসিপ্লিনে 2টি স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মাহফুজা আক্তার শিলা। এরপর সুইমিং কর্তাদের ধারণাও পাল্টেছে। জাতীয় আর বয়সভিত্তিক সাঁতার তো নিয়মিতই হয়, এবার আরো বড় পরিসরে তৃণমূল থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে পেতে শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। প্রতিভাবান সাঁতারু যারা সুযোগের অভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না, তাদেরকে তুলে আনাই এর প্রধান লক্ষ্য। আগামী 19 মে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। দেশের 64 জেলার 489টি উপজেলায় চলবে প্রাথমিক বাছাই। সারা দেশের প্রায় 25,000 সাঁতারু অংশ নেবে বলে আশা করছে আয়োজকরা। সর্বনিম্ন 11 বছর থেকে বিভিন্ন বয়সের সাঁতারুরা অংশ নিতে পারবেন। www.seraSataru.com নামে একটি ওয়েবসাইট খোলা ছাড়াও প্রতিযোগিতার জন্য কল সেন্টারও খোলা হয়েছে। 64 জেলা থেকে 3 পর্বের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্যায়ে 60 জনকে নির্বাচন করা হবে, যাদের দেওয়া হবে দীর্ঘমেয়াদে উন্নত প্রশিক্ষণ। সেরা 4 জন নারী ও 4 জন পুরুষ সবাইকে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার সহ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। 3টি পর্বে সর্বমোট 65 লক্ষ টাকা পুরস্কারের ব্যবস্থা আছে এই প্রতিযোগিতায়। বাছাই পর্ব যেন একদম অ্যাকুরেটলি হয়, পারফেক্টলি হয়, সেজন্য এখানে আমরা আমাদের
সেখানে ফেডারেশন থেকে একটা কমিটি করা হয়েছে, কয়েকজন সদস্য তারা থাকবেন। নৌবাহিনী থেকে এখানে একজন কমান্ডার নিয়োগ করা হয়েছে, 2 জন লেফটেন্যান্ট কমান্ডার নিয়োগ করা হয়েছে, তারা এখানে থাকবেন। এবং এর সাথে আমরা একজন ভালো বিদেশি কোচ পেয়েছি, পার্ক দেখুন আপনারা জানেন। 5.5 মাস ব্যাপী এই প্রতিযোগিতা চলবে 2 অক্টোবর পর্যন্ত। এভাবে 64 জেলা নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। পিছিয়ে গেল ফেডারেশন কাপ। ক্লাবগুলোর আপত্তির মুখে পূর্ব নির্ধারিত সূচি 15 মেতে অনুষ্ঠিত হচ্ছে না এই টুর্নামেন্ট। একই সঙ্গে পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগও। তবে 7 জুন জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফ পর্বে শেষ হওয়ার পরপরই ফেডারেশন কাপ আয়োজনের আভাস দিয়েছে পেশাদার লীগ কমিটি। সিংহভাগ ক্লাবই জাতীয় দলের আবাসিক ক্যাম্প চলা অবস্থায় ফেডারেশন কাপে অংশগ্রহণ করতে রাজি নন। টুর্নামেন্ট আমরা যদি যেভাবে ফিকচার করেছি তাতে দেখা যাবে যে উদ্দেশ্যে আমরা আবাসিক ক্যাম্প করছি সেইটা আসলে খুব বেশি ট্রেনিং এর এটা প্রিভিলেজটা পাবে না। বিষয়টি অনুমিতই ছিল। কদিন ধরে বাফুফে পাড়াতেও চলছিল কানাঘুষা। আর জাতীয় দলের ক্যাম্পের মাঝে ফেডারেশন কাপের সূচি পেছানো নিয়ে বিভিন্ন মহলের শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যেটা ঢাকায় তবে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে অফের পূর্ব নির্ধারিত শিডিউল জানা থাকা সত্ত্বেও কিসের ভিত্তিতে 15 মে থেকে ফেডারেশন কাপ শুরুর ঘোষণা দিয়েছিল পেশাদার লীগ কমিটি? আর ক্লাবগুলোর আপত্তির ভিত্তিতে কয়েকদিনের ব্যবধানে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শিডিউল পেছানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত? এমন সব প্রশ্ন ওঠা এখন বোধহয় অপ্রাসঙ্গিক হবে না। সিংহভাগ দলই খেলতে না চায়। আমি তো একটা গ্রুপ নিয়ে 3টা বা 4টা দল নিয়ে তো খেলতে পারবো না। একটা জিনিসকে শুরু করে বন্ধ করা, আবার শুরু করার থেকে একটা জিনিস শুরু করে একবারে শেষ করা, তার মধ্যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা থাকে। সেই কারণে আমি মনে করি আমাদের বেশি সময় লাগবে না, আরো কম সময়ে সুন্দর একটি কম্পিটিটিভ টুর্নামেন্ট আমরা শেষ করতে পারি। এদিকে জাতীয় দলের ক্যাম্প চলাকালীন ফেডারেশন কাপ খেলাটা ক্লাবগুলোর কাছে অনেকটাই জগাখিচুড়ি অবস্থার মতো। তাই অধিকাংশ ক্লাব মিলে এই টুর্নামেন্ট পেছানোর দাবি জানায়। আর ফেডারেশন কাপ পেছানোয় স্বাভাবিকভাবেই পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ। তাই প্রশ্ন উঠছে, মৌসুমের গুরুত্বপূর্ণ আয়োজনগুলো কি পড়তে যাচ্ছে সূচি বিভ্রাটের মুখে? আমাদের যেদিন খেলা পড়বে ফেডারেশন কাপে, তার আগের দিন ওই প্লেয়ারদেরকে টিম কম্বিনেশনের জন্য আমাদের ক্যাম্পে দিতে হবে। এটা করতে গিয়ে এখন যেটা দেখা যাচ্ছে, এটা জাতীয় দলের ক্যাম্পে জিনিসটা হ্যাম্পার করতেছে। আগে 3 রাউন্ডের খেলা হতো, এখন তো 2 রাউন্ডের করে ফেলছে। অতএব তেমন কোনো অসুবিধা হবে আমার ব্যক্তিগত আমি মনে করি না। এদিকে খেলা চলাকালীন ফেডারেশন কর্মকর্তাদের মাঠে উপস্থিত থাকা বিষয়ে ক্লাবগুলোর আপত্তির বিষয়টি পরবর্তীতে নির্বাহী কমিটি বিবেচনা করবে বলে জানায় পেশাদার লীগ কমিটি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় আইনুল হক এখন লড়াই করছেন দুরারোগ্য ক্যান্সারের সাথে। তার এই বাঁচা মরার লড়াইয়ে এবার তার পাশে এসে দাঁড়ালো বাংলাদেশ সুপার লিগের আয়োজক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। চিকিৎসার স্বার্থে প্রতিষ্ঠানটি থেকে তাকে 5 লক্ষ টাকা প্রদান করা হয়। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছ থেকেও অর্থ সহায়তা পেয়েছেন বলে জানান এই সাবেক ফুটবলার। যদিও তার সতীর্থ অনেক খেলোয়াড়ই তাকে দেখতে আসেনি বলে আক্ষেপ জানিয়েছেন আইনুল হক। সহায়তা পেতে প্রধানমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছেন তিনি। এখন পর্যন্ত 6 বার কেমোথেরাপি নিলেও বাকি রয়েছে এখনো প্রায় আরো 6টি থেরাপি। তাই সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসেন। আমার খেলার জীবনে আমি 63-তে প্রথম পুলিশ টিমে খেলি এবং 71-এর স্বাধীন বাংলা টিমের আমি ক্যাপ্টেনও ছিলাম পিন্টুর অ্যাবসেন্সে। এখন আমি অসহায়ে পড়ছি, কোনো বিত্তবান ব্যক্তি যদি হাত বাড়ায় আমার চিকিৎসার জন্য, তাহলে তো আমার এটা একটা ভাগ্য। আমার তো আর যখন আমরা খেলছি আমাদের আমলে তো এরকম টাকা পয়সা ছিল না, আমরা একরকম শখে খেলাইছি। বর্তমান সভাপতি সালাদ উনি খবর পেয়ে লোক মারফত কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে, এই চিকিৎসা চলছে। খেলার সময় আরো যা থাকছে। জয় দিয়েই বুন্দেসলিগার শিরোপা উৎসব করল বায়ার্ন মিউনিখ। লিগের শেষ ম্যাচে হ্যানোভারকে 3-1 গোলে হারালো বাভারিয়ানরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা ও রংপুর বিভাগ। সেমিফাইনালে রাজশাহীকে 3-0 গোলে হারিয়ে ঢাকা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগকে 2-1 গোলে হারায় রংপুর।
এদিকে বয়সভিত্তিক এমন আয়োজন নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না নিলে এখান থেকে দেশের ফুটবল উপকৃত হবে না বলে মনে করছেন বিভাগীয় ক্রীড়া সংগঠকরা। আর ক্রীড়া পরিদপ্তর দায়িত্ব চাপাচ্ছে ফুটবল ফেডারেশনের কাঁধে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা সংগ্রহ করে ফুটবলের বয়সভিত্তিক এমন আসর ক্রীড়া পরিদপ্তর আয়োজন করছে গেল 3 বছর ধরে। এর প্রথম আসর তেমন ফলপ্রসূ না হলেও দ্বিতীয়টি বেশ ভূমিকা রাখে জাতীয় পর্যায়ে। সাফ অনূর্ধ্ব 16 দলের 4 ফুটবলার সহ পায়োনিয়ার এবং তৃতীয় বিভাগের দলগুলো এখান থেকে খুঁজে পায় তাদের কাঙ্ক্ষিত ফুটবলার। ইউনিয়ন এবং উপজেলা পর্যায় থেকে আসা এসব ফুটবলাররা টুর্নামেন্টে দ্যুতি ছড়াচ্ছেন তাদের সামর্থ্যের সাথে পাল্লা দিয়েই, যার বদৌলতে অনেকেই নজর কাটতে সক্ষম হচ্ছেন ক্লাব সংগঠকদের। তারপরও নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত এসব ফুটবলাররা। একটা ক্যাম্প পাইলে ওখানে সকাল বিকাল বা যে বিকালে অনেক ভালো প্র্যাকটিস করায়, এই প্রশিক্ষণ পাইলে আমরা আরো ভালো জায়গায় যাবো ইনশাল্লাহ। ভালো কোচের দ্বারা প্রশিক্ষণ করা যায় তাহলে হয়তো বা আমাদের খেলাধুলায় স্কিলফুল একজন প্লেয়ার হতে পারবো এবং দেশের নাম উজ্জ্বল করার সুযোগ পাবো। এদিকে ফুটবলের এসব প্রতিভাকে কাজে লাগাতে স্থানীয় প্রশিক্ষকদের পরামর্শ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের, যে জন্য ক্লাব কর্তাদের পাশাপাশি তাদের আহ্বান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকেও। ফুটবল ফেডারেশন এখান থেকে যদি ট্যালেন্ট কালেকশন করে তারা কোচিং করে, তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়, তাহলে এখান থেকে ন্যাশনাল টিমের 4-5 জন প্লেয়ার বের হবে। গোছালোভাবে করলে আমার মনে হয় সরকারের একটু আরো সদিচ্ছা এবং ফাইন্ডিং এর যদি একটু বাড়ায় দেয় আমার সুবিধা হবে, আর এটার রেজাল্ট খুব ভালো হবে। টুর্নামেন্ট শেষে এখান থেকে বাছাইকৃত 33 ফুটবলার ক্রীড়া পরিদপ্তরের পক্ষ থেকে 17 দিনের প্রশিক্ষণের সুযোগ পেল। তাদের নিয়ে নেই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা। ফেডারেশন সেরা কোচের মাধ্যমে 30 জনকে প্রশিক্ষণ দিচ্ছি। এর ভিতর থেকে ফুটবল ফেডারেশন বা আমরা ক্রীড়া ক্লাব যেগুলিকে ইনভাইট করছি ঢাকা, তারা ভালো ভালো যারা এদের লালন পালন করে একটা পর্যায়ে নিয়ে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। আগামী 16 মে ঢাকা এবং রংপুর বিভাগের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হবে তৃতীয় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। গলফের খবর। প্রথম ইউরোপিয়ান ট্যুর শিরোপার কাছাকাছি সিদ্দিকুর রহমান। মরিশাস ওপেন গলফের তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে 7 শট কম খেলে শীর্ষে অবস্থান করছেন দেশের এই গলফার। মরিশাস ওপেনের প্রথম দিন শেষে পারের চেয়ে 4 শট কম খেলে দ্বিতীয় স্থানে ছিলেন সিদ্দিকুর। তবে দ্বিতীয় দিনে পারের সমান শট খেলে লিডার বোর্ডে তৃতীয় স্থানে নেমে যান। দুটি এশিয়ান ট্যুর 7 শট কম খেলে অস্ট্রেলিয়ান গলফার অ্যান্ড্রু ডটকে পেছনে ফেলে তৃতীয় রাউন্ড শেষে শীর্ষস্থানে আছেন সিদ্দিকুর রহমান। পারের চেয়ে 6 শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার জেউ। বুন্দেসলিগার খবর। শিরোপা হাতে নিয়ে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জয়ের আনন্দে মাতল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বায়ার্নের কোচ হিসেবে পেপ গার্দিওলার বিদায়ী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল হ্যানোভারকে 3-1 গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন জার্মান স্ট্রাইকার মারিও গোৎসে। আরেক ম্যাচে কোলনের সাথে 2-2 গোলে ড্র করে রানার্স আপ হয়ে এবারের লিগ শেষ করেছে বরুসিয়া ডর্টমুন্ড। 34 ম্যাচে 88 পয়েন্ট নিয়ে রানার্স আপ বরুসিয়ার চেয়ে 10 পয়েন্ট এগিয়ে থেকেই শিরোপা জিতেছে তারা। যে ক্লাবটির কোচ পর প্রথমার্ধের 28 মিনিটে গোৎসের গোলে লিডটা দ্বিগুণ হলে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় পেপ গার্দিওলা শিষ্যরা। দ্বিতীয় উপহার দেয় মুলার গোৎসেরা। আরেক ম্যাচে কোলনের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামলো খেলায় সেই ধার ছিল না লিগ রানার্স আপ বরুসিয়ার। ম্যাচের 11 মিনিটে ক্যাস্ট্রোর গোলে এগিয়ে গেলেও 27 ও 43 মিনিটে কোলনের মোডেস্টে ও জোজিচের দেয়া গোলে 2-1 গোলে পিছিয়ে পড়ে তারা। তবে 75 মিনিটে রিউসের গোলে সমতা আনে বরুসিয়ানরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। রোববার শেষ হচ্ছে 2015-16 মৌসুম। শিরোপা এবং রেলিগেশন নিশ্চিত হলেও উত্তাপ ছড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে জায়গা করে নেবার লড়াই। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে শিরোপাজয়ী লিস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে রেলিগেটেড অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে আর্সেনাল। আর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ জায়গাটার জন্য গুরুত্বপূর্ণ ভিন্ন 2 ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। সবগুলো ম্যাচই শুরু হবে রাত 8টায়। শেষ হতে যাচ্ছে 9 মাসের যাত্রা। এখন লড়াইটা হচ্ছে টেবিলের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চমে থাকা দলগুলোর মধ্যে। কারণ লিস্টার সিটি বাদে সবাই রয়েছে কান ঘেঁষা দূরত্বে। তাই শেষ দিকের প্রত্যেকটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। পয়েন্ট হরকালেই পিছিয়ে থাকা দল টপকে যাবে। শুধুই নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামছে মৌসুমের বিস্ময় লিস্টার সিটি। তবুও এই ম্যাচ জয়ে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে রানিয়েরি শিষ্যদের। ফুরফুরে মেজাজেই চেলসির মাঠে যাবে ফক্সিসরা। এদিকে চিন্তার ভাঁজ চেলসি শিবিরে। শীর্ষে থাকা দলগুলো পয়েন্ট হারালেও চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাচ্ছে না ব্লুজরা। কারণ পয়েন্ট টেবিলে 9 নম্বরে অবস্থান করছে গাস হিডিংকের দল।
রেলিগেটেড অ্যাস্টন ভিলার দুর্দশা কাজে লাগাতে মাঠে নামছে আর্সেনাল। পাক্কা 3 পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকতে হবে টটেনহামের দিকে, কেননা পচেত্তিনোর দল হারলেই দ্বিতীয় স্থানে উঠে আসবে গানাররা। প্রায় 2 বছর আগে আর্সেনালের জালে বল জড়িয়েছে অ্যাস্টন ভিলা, তাই নিশ্চিত করেই ফেভারিট আর্সেন ওয়েঙ্গারের দল। জমে উঠেছে 4 আর 5-এ থাকা 2 নগর প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ, কারণ সিটিজেনরা এই ম্যাচ হারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারানোর সংখ্যা বাড়বে। সমান 37 ম্যাচে ম্যান ইউনাইটেড থেকে 2 পয়েন্ট এগিয়ে ম্যান সিটি, তাই মহামূল্যবান 3 পয়েন্ট পেতে সোয়ানসি সিটির বিপক্ষে নামবে সিটিজেনরা। আর এ ম্যাচ দিয়েই ম্যান সিটির সঙ্গে কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির 3 বছরের সম্পর্ক শেষ হচ্ছে। কোচকে নিশ্চয়ই জয়ীর বেশে বিদায় জানাতে চাইবে আগুয়েরো ডি বুইনরা। এদিকে ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখা লড়াইয়ে বোর্নমাউথের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ঘরের মাঠে একটু কঠিন সমীকরণ নিয়ে নামবে রুনি মার্শিয়ালরা। শুধু বোর্নমাউথের বিপক্ষে জয় না, আগামী মৌসুমে ইউরোপ সেরা প্রতিযোগিতা খেলতে রেড ডেভিলদের প্রার্থনা করতে হবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির হার। তাই ওল্ড ট্রাফোর্ডে তো বটেই, ম্যান ইউনাইটেড সমর্থকদের সজাগ দৃষ্টি থাকবে লিবার্টি স্টেডিয়ামেও। রাহিদ রনি, সময় সংবাদ। লিগ 1-এর খবর। ফরাসি লিগ শিরোপা জয়ের পর লিগ কাপের শিরোপা। এবার লক্ষ্য ফরাসি কাপের ফাইনাল জিতে আবারও ঘরোয়া আসরে ট্রেবল শিরোপার স্বাদ নেয়া। তবে তার আগে লিগ 1-এর শেষ ম্যাচে নতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। পার্ক দে প্রিন্সেসে আজ রাত 1টায় শুরু হবে 2 দলের এই ম্যাচ। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ কাপের ফাইনাল, তাই তার আগে ঘরের মাঠে নতের বিপক্ষে লিগের শেষ ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে মনে করছেন পিএসজি কোচ লরা ব্লা। একদিকে নতে যারা শেষ 8 লিগ ম্যাচের সবকটিতেই হেরেছে পিএসজির বিপক্ষে, অন্যদিকে ঘরের মাঠে লিগের শেষ 38 ম্যাচে মাত্র একটিতেই হারের তিক্ততা পেয়েছে দ্য পার্সিয়ানরা। এছাড়া সব রেকর্ড ছাড়িয়ে এই মৌসুমে সর্বোচ্চ 98 গোলের রেকর্ড গড়েছে স্বাগতিকরা। মেসুত ওজিল ও ডি মারিয়ারা ফর্মে থাকলেও বোর্দোর বিপক্ষে গোলে ম্যাচে 36 গোল করা দলের তারকা স্ট্রাইকার জলাতান ইব্রাহিমোভিচ ইনজুরির কারণে থাকবেন মাঠের বাইরে। ৬৬তম বার্ষিক কংগ্রেসে ভোটাভুটিতে নতুন 2 সদস্য দেশ পেয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। কসোভো এবং জিব্রাল্টার নিয়ে এখন ফিফার মোট সদস্য দেশের সংখ্যা 211টি। সার্বিয়ার বিপক্ষে অবস্থান নিলেও ৮৬% ভোট পেয়ে 210 নম্বর সদস্য দেশে নাম লেখায় কসোভো। সার্বিয়া থেকে 2008 সালে স্বাধীনতা পায় কসোভো, যদিও সার্বিয়া এখনও দেশটিকে স্বীকৃতি দেয়নি। তবে জিব্রাল্টার 2013 সালেই ইউএফার সদস্য দেশের স্বীকৃতি পায়। 20 মাস আগেও জিব্রাল্টারের সদস্য পদের আবেদন বাতিল করে ফিফা। এর প্রেক্ষিতে ক্রীড়া আদালতে আপিল করে দেশটি। সেই আপিলে জয় হয় স্পেন থেকে পৃথক হওয়া এই দেশটির। রিও অলিম্পিকের মশাল এখন ব্রাজিলের ঐতিহ্যবাহী শহর ওuro Preto এসে পৌঁছেছে। শহরের ঐতিহাসিক পাহাড়ে র্যালি করে মশাল নিয়ে যাওয়া হয়। মশাল দেখতে শহরে প্রচুর মানুষের সমাগম হয়। শিশু, কিশোর, বৃদ্ধ সবাই বেলুন নিয়ে জড়ো হয়। এ সময় বাদ্যযন্ত্র এবং ব্রাজিলের সংস্কৃতির অংশ ঢোল পিটিয়ে উৎসব করা হয়। ব্রাজিলের ওuro Preto ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের একটি স্থান। এই শহরের বিশেষ বৈশিষ্ট্য, পাহাড়ে বিভিন্ন পুরাকীর্তির নিদর্শন রয়েছে। প্রায় 3 মাস প্রদক্ষিণ শেষে 5 আগস্ট রিও ডি জেনিরোতে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে মশাল র্যালি শেষ হবে। ফিফার সকল কার্যক্রম এখন থেকে আরও বেশি উন্মুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতার আওতায় থাকবে। ফিফার ৬৬তম বার্ষিক কংগ্রেসে এমনটা জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আমার লক্ষ্য হচ্ছে ফিফাকে আধুনিক, স্বচ্ছ, নিরপেক্ষ এবং উন্নত সংস্থায় রূপ দেয়া। এমন সংস্থা যেখানে এক বাক্যে সবাই বিশ্বাস রাখবে, ফুটবল বিশ্বে অভিভাবক হিসাবে যথার্থ ভূমিকা রাখবে। আমরা কখনোই পুরনো ভুলের মাসুল আর দিতে চাই না। এখন আমরা খুবই সতর্ক এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে চলব। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশী হিসেবে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড মাশরাফির। কলাবাগান ক্রীড়া চক্র জিতেছে 21 রানে। জয় পেয়েছে ব্রাদার্স ও গ্রাজিগু। ক্লাবগুলোর আপত্তির মুখে 15 মে শুরু হচ্ছে না ফেডারেশন কাপ। জুনের দ্বিতীয় সপ্তাহে হওয়ার আভাস পেশাদার লিগ কমিটির। পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগও। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করতে 19 মে থেকে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। দেশের 64 জেলায় চলবে প্রাথমিক বাছাই পর্ব।
লা লিগায় মেসির বার্সেলোনার শিরোপা উৎসব, সুয়ারেজের হ্যাট্রিকে গ্রানাদাকে 3-0 গোলে হারালো কাতালানরা। জিতেও আক্ষেপে পড়ছে রোনালদোর রিয়াল মাদ্রিদ। এবং রোববার শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের 2015-16 মৌসুম। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিতে ভিন্ন ভিন্ন ম্যাচে লড়বে ম্যান ইউনাইটেড ও ম্যান সিটি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।